কোর্স অফার করছি ব্যাংকারদের জন্য এবং লিস্টেড কোম্পানির লোকদের জন্য। ওইটার ফিটা একটু হাই হবে, কারণ এখানে আরেকটা ইউনিভার্সিটি একজন প্রফেসর ক্লাস নিবে, প্লাস আমি এবং আরেকজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নেওয়ার কথা। 4টা ক্লাস হবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে। এটার ফিটা ওরা ঠিক করছে, আমাদের টিম হচ্ছে 4,000 টাকা, আর্লি বার্ড হয়তো 3,000 টাকা থাকবে। তা আমি জাস্ট এখানে, জারিফ শুনতে পাচ্ছেন আমার কথা? জারিফ, জারিফ। স্যার শোনা আমি একটু যাচ্ছে। প্রশ্ন করতে ওকে। পারি স্যার? জি জি, না একটু জাস্ট একটা মিনিট জারিফ, তো জি এইটা, এই কোর্সটা যদি কেউ করতে চায় এইখানকার, এই আমি এই 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 ডিক্লারেশনটা অনলি ফর দিস গ্রুপ, যাদেরকে আমি আজকে একটা ওভারভিউ দিচ্ছি S1 S2 সম্পর্কে, তারা যদি এটাকে এনরোল করতে চায়, তাদের ফিটা আপনি হচ্ছে যে আর্লি বার্ডের 50% রাখবেন। জারিফ, শোনা গেছে? জি জি স্যার, ওকে, নোটেড স্যার। যদি সম্ভব থ্যাংক হয় ইউ আজকে। স্যার, থ্যাংক ইউ স্যার। জি জি, কারণ আপনারা করবেন কি করবেন না এই এই সেশনটা নেয়ার পরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ স্যার। জি, করবো স্যার, করবো। আচ্ছা। তো আজকে জারিফ আজকে নিয়ে নিয়েন, কারণ হচ্ছে কি পরে আবার আপনারা যেটা হয় অনেকে এটা ঢুকতে চায়, কিন্তু আজকে এখান থেকে যারা আছে নাম নিয়ে নিয়েন, এদের পেমেন্ট ইস্যু না, বাট আজকে কনফার্ম করে ফেলেন। তাহলে কোর্সটা মনে হয় কালকে অফার করবে, তাহলে ওনাদেরকে কনফার্ম করে করেন, হ্যাঁ প্লিজ। তো আমি জি আর স্যার। যিনি, আচ্ছা যিনি কোশ্চেন করতে চাইছিলেন উনি কি ওকে স্যার। বুঝতে পারছেন? স্যার, আমি ইস্তিয়াক বলছিলাম স্যার। বলেন ইস্তেক, বলেন। জি স্যার আমি যেহেতু স্যার আইএফআরএস স্যার ডিপ্লোমা কোর্সটাতে স্যার রেজিস্ট্রেশন করেছি স্যার, সেখানে কি আমরা এটা আবার শুনতে পাবো, মানে দেখতে না পাবো? না, আইএফআরএস এর ডিপ্লোমাতে এটা নাই, হ্যাঁ কন্টেন্টে নাই। আমি আচ্ছা আইএফআরএস ডিপ্লোমাতে এটা ঢোকেনি কেন, এখনো তো আইএফআরএস এর সবার জন্য এটা ম্যান্ডেটরি হয় নাই এইটা এখনো। কিন্তু যেহেতু ব্যাংক এবং লিস্টেড কোম্পানিগুলো অলরেডি হয়েছে, সো এবং লোকাল কোম্পানিগুলো যারা ফান্ড নিতে যাবে, গভর্নমেন্ট ফান্ড, বাইরের ফান্ড, তাদের রিকোয়ারমেন্ট, যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝবেন। আমি জাস্ট বুঝাই, এবার আমি ক্লাস শুরু করি, তাহলে বুঝতে পারবেন যে কেন এটা আপাতত আইএফআরএস এ নাই, বাট কত জরুরি। এই কনটেক্সটটা আগে বুঝেই আপনারা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ। আমি আপনার কোশ্চেনের অ্যান্সার আমার এই এর ভিতরে পেয়ে যাবেন, হ্যাঁ। সো আমি এই কারণে আর ইয়ে করছি না, আপনারা হোপফুলি যে আমি যে এখন যে অ্যান্সারটা দিব, এইটার ব্যাকগ্রাউন্ড বললে এর ভিতরেই আপনি কোশ্চেন পেয়ে যাবেন যে কেন এটাতে নাই। সো যেহেতু নাই, এই জন্য আলাদাভাবে করা হচ্ছে। নেক্সট টাইম যখন আমরা করব, তখন হয়তো ওর সাথে ঢুকাবো, কিন্তু তখন আবার ফিজও বেড়ে যাবে, কারণ এটা তো আলাদা 4টা ক্লাস ঢুকাতে হবে। সেই কারণে আপাতত নাই। সো সালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ আমরা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে কোর্সটা করছি, আমাদের এখানে প্রায় 36-37 জন পার্টিসিপেন্ট। আমি 40 জনের কাছাকাছি সবাই অলমোস্ট থাকেন। যেহেতু ওয়ার্কিং ডে আজকে একটু এবং ঢাকা শহরে বিভিন্ন ট্রাফিকের কারণে তারা একটু দেরি করে জয়েন করছেন, বাট স্টিল এটা রেকর্ডিংটা পাবেন। স্পেশালি এই রেকর্ডিংটা আপনারা আরেকবার দেখবেন, কারণ আজকে আমাদের শিডিউল অনুযায়ী IS2 পড়ানোর কথা ছিল, IS2 পড়াবো আধা ঘন্টা। আপনাদের অনেকের আগ্রহ প্লাস আমার নিজের আগ্রহের কারণে আইএফআরএস এর যে নতুন আপনার S1 এবং S2 আসছে, সেটা নিয়ে ডিসকাস করব। তো এটা করতে গেলে প্রথমে যদি কনটেক্সটটা বলি, কেন এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কেন ইম্পর্টেন্ট, এটা বলতে গেলে আমি আসলে একটু ফেসে আসি, তাহলে আপনার মনে হয় সুবিধা হবে, আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আমার ফেসটা দেখতে পারলে সুবিধা হবে। দেখুন, কয়েকটা উদাহরণ দিই। ধরেন এই যে রানা প্লাজা, হঠাৎ করে একবার রানা প্লাজা একটা নন কমপ্লায়েন্ট ছিল, কিরকম হয়েছিল, বিল্ডিংটা ভেঙে পড়লো। সো সাউন্ড কি প্রবলেম, অন্যরা কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন? একজন বলছে, আমি তো আব্দুর রহিম সাহেব। জি, ক্লিয়ার স্যার। ক্লিয়ার আছে, ওকে ক্লিয়ার আছে। ওকে, তাহলে আপনারটা স্যার একটু ক্লিয়ার। ক্লিয়ার আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ওয়েলকাম অল অফ ইউ টুডে সেশন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার এই যে রানা প্লাজা হঠাৎ করে হচ্ছে একটা বিল্ডিং এর প্রবলেমের কারণে বাংলাদেশে কস্ট অফ ডুইং বিজনেস অফ RMG বেড়ে গেছিল। এটা কি বুঝতে পারছিলেন কেন? কারণ আংটার্ড নামে আরেকটা অর্গানাইজেশন তখন আপনাকে ফিজিক্যালি দেখতো যে আপনার বিল্ডিং এর সেফটি আছে কিনা, এনভায়রনমেন্ট মেনটেন করা হচ্ছে কিনা, এমপ্লয়ীদের সেফটি আছে কিনা, তাদের পেমেন্ট রিকোয়ারমেন্ট কিরকম আছে, মিনিমাম আছে কিনা, মিনিমাম ওয়েজেস পে করা হয় কিনা, লেবার ল কমপ্লাইন্ট কিনা, এই ধরনের কমপ্লাইন্টটা আসছে। তার মানে যে কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার অথবা ম্যানমেড ডিজাস্টারের কারণে ওভারঅল কস্ট অফ ডুইং বিজনেস বাড়ে। ধরেন পাকিস্তানে রিসেন্টলি আপনার হয়েছিল, বন্যা হয়েছিল, প্রচুর বন্যা, বা দুবাইয়ে বন্যা হয়েছে। এখন পাকিস্তানে খুবই খেয়াল করেন, মজার ব্যাপার যে S1 কেন আসছে এবং কত ইম্পর্টেন্ট। পাকিস্তানে যখন হিউজলি বন্যা শুরু হলো, এই বন্যার কারণে তাদের ব্যবসা বাণিজ্য সমস্যা শুরু হলো। সমস্যা শুরু হওয়ার কারণে তাদের হচ্ছে এই আপনার ইকোনমি সেল বাই কমে গেল। তারপরে হচ্ছে আপনার হঠাৎ করে ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বেড়ে গেল।
যখন খুব খেয়াল করবেন, মজার ব্যাপার, এবং এটা না জানলে আসলে আপনাদের লার্নিং ইনকমপ্লিট থাকবে। আপনি হচ্ছে যদি কোনো আপনার দেশের ইনফ্লেশন হয়, তখন সেটাকে কন্ট্রোল করবার জন্য কি করা হয় জানেন? তখন করা হয় ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ায়, ওয়ান অফ দ্য রেমিডিস। যখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ায় তখন সারা পৃথিবীর সাথে আপনাদের ব্যবসা কঠিন হয়ে যায়, কারণ ইম্পোর্ট এক্সপোর্টে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। ফলে বিজনেস আবার সাফার করে। তাহলে একটা পাকিস্তানে বন্যা হলো, বন্যার ফলে হচ্ছে প্রাইস হাইক হলো এবং ইনফ্লেশন বাড়লো। বাংলাদেশে এরকম হয়েছে, কোভিডের সময় একবার হয়েছিল। ফলে ইন্টারেস্ট রেট হাই হলো, ইন্টারেস্ট রেট হাই কারণে বিজনেস আবার লুজার হলো। তার মানে পরিবেশ এবং ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে পরিবেশের ক্ষতির কারণে ব্যবসার যে ক্ষতি হতে পারে, এটা একটা উদাহরণ আছে। আরো একটা মজার, মানে মজা না, খুব দুঃখজনক একটা কাহিনী। কয়েক বছর আগে বা রিসেন্টলি কানাডা এবং হচ্ছে মেক্সিকোতে জঙ্গলে আগুন লেগেছিল। জঙ্গলে আগুন লাগার কারণে প্রচুর হচ্ছে পরিমাণে আপনার হচ্ছে বায়ু দূষণ হয়েছে। এবং নিউ ইয়র্ক সিটি, আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক যে সিটি, মানে দেশ যাদের ইকোনমি সবচেয়ে বড়, সেই নিউ ইয়র্ক সিটিতে ধোয়া হয়ে পরিবেশ দূষণ হয়েছে। এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দা, ওই টাইম বিং, ওই ধোয়ার কারণে ব্রাজিল কখন আগুন লাগে, মেক্সিকোতে লাগে, কানাডার জঙ্গলে লাগে। কারণ জঙ্গলের আগুন তো মানুষের কন্ট্রোলে না, কিন্তু এনভায়রনমেন্টের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, সারা পৃথিবীতে যে প্রবলেম হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এইসব কারণে জঙ্গলে আগুন লেগে যায়। এই জঙ্গলে আগুন লাগার কারণে কানাডার সাথে সাথে আমেরিকাও সাফার করছে, আমেরিকার স্টক মার্কেটে এটা ইম্প্যাক্ট হয়েছে। একইভাবে শেল, তারপরে পৃথিবীর অন্যান্য কোম্পানি, 84-85 সালে একবার কি হয়েছিল আমি আপনাদেরকে বলি। শেল বা ব্রিটিশ পেট্রোলিয়ামের একটা জাহাজ, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, আমার রেফারেন্স আছে, আপনার দেখাই দিব, আমি এই গ্রুপে দিয়ে দিব। তো সেখানে যেটা হয়েছিল, শেল অথবা আপনার ব্রিটিশ পেট্রোলিয়ামের একটা বড় জাহাজ, মানে তেলবাহী জাহাজ, বড় জাহাজ আপনার সমুদ্রে ডুবে গেছিল। ফলে পরিবেশ দূষণের মাধ্যমে ওই এলাকার পাখি মাছ সব মরে উঠছিল। প্রায়ই হয়, বাংলাদেশে হয় মাঝে মাঝে যখন জাহাজ ডুবে যায়। এইটার কারণে ব্রিটিশ পেট্রোলিয়াম অথবা শেল একটার স্টক মার্কেটের প্রাইস একদম শার্পলি পড়েছে। মাঝে কোকা কোলা যেরকম পড়ে গেছিল, যে রোনালদো যখন টেবিল থেকে কোকা কোলা বোতল সরিয়ে দিয়েছিল। একইভাবে কোকা কোলা রিসেন্টলি ইসরায়েলের ফ্যাক্টরির কারণে একটা ইম্প্যাক্ট পড়েছে। বাংলাদেশে তাদের বিজনেস এখন একটু শিং করছে এবং ইনভেস্টমেন্টকে হোল্ড করছে। একইভাবে আপনার যখন শেল বা ব্রিটিশ পেট্রোলিয়াম, আমার এক্স্যাক্টলি মনে নাই, যখন সমুদ্রে আপনার এই ট্যাঙ্কার ডুবে যে অনেক মাছ, আপনার সমুদ্রের প্রাণী, ডলফিন বিভিন্ন মারা গেছে। ফলে ওদের শেয়ারের দাম ওয়ান থার্ড ওয়ান ফোর্থ হয়ে গেছে। ফলে ওই ইন্ডাস্ট্রি সমস্ত অয়েল কোম্পানিগুলোর প্রাইস পড়ে গেছে। তার মানে পরিবেশের ক্ষতি করে ব্যবসা করলে প্রবলেম হয়। এখন কোশ্চেন হচ্ছে, আপনি তাহলে কেন, আপনার এখন যদি ফান্ড নিতে হয়, আপনি যদি গ্রিন ফান্ড নিতে চান, আপনি লিড সার্টিফিকেশন থাকে, আপনার রেট কমে যায়। আপনি যদি গ্রিন ফাইন্যান্সিং থাকে, রেট কমে যায়। আপনি যদি পরিবেশের জন্য উপকারী কাজ করেন, রেট কমে যায়। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ডিং পাওয়া যায়। সো এই কারণে এই আইএফআরএস গুলো ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কনটেক্সটটা কি বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? ইজ ইট ক্লিয়ার টু ইউ? বুঝা গেছে স্যার আচ্ছা। কনটেক্সটটা। আচ্ছা, তাহলে কনটেক্সটটা যদি বুঝেন, তাহলে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দুইটা আইএস আছে, একটা আইএস 1, আইএসটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট ফর ডিসক্লোজার অফ সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তো এটা নিয়ে আমি একটু বলি। তো এখানে কি আছে, এটা আছে হচ্ছে দেখেন, একটা এটা কি হবে, আইএফআরএস S1। এটাকে বলা হচ্ছে আইএএসবি স্ট্যান্ড, আইএসএসবি। এই যে আমরা আইএসবি করি হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বের হয়, যে আইএফআরএস ফাউন্ডেশনের আন্ডারে মানে যে আইএসবি বের হয়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে আইএস ইস্যু করে। এদেরই আর একটা রিলেটেড কনসার্ন, যেটা ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ আইএসএসবি বলে, সাস্টেনেবল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড এনহ্যান্স দ্য ইনভেস্টর কি করবে, ইউজফুল ডেলিভারিং গ্লোবাল কম্পারেবল সাস্টেনেবল রিলেটেড ডিসক্লোজার। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু পরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। ইএসজি অথবা সাস্টেনেবল বলতে আমরা সাস্টেনেবলের বাংলা করলে বুঝি যে মজবুত, টেকসই, এই সাস্টেনেবল ইউজ হয়। বাট মোস্টলি অ্যাকাউন্টিং, রিপোর্টিং, বিজনেস পারপাস সাস্টেনেবল বলতে বোঝা যায় এক কথায় পরিবেশ বান্ধব ব্যবসা। পরিবেশের ক্ষতি না করে ব্যবসা করাকে বলে সাস্টেনেবল বিজনেস। আমি কি বুঝাইতে পারছি? যেটাকে গ্রিন বিজনেস বলা হয়। আর যদি যদি সাস্টেনেবলের আক্ষরিক অর্থ ধরেন, তখন বোঝা যায় হচ্ছে টেকসই। তো ওই অর্থে রিলেটেড করা যায়, পরিবেশকে ক্ষতি না করলে ব্যবসা টেকসই হবে। কিন্তু সাস্টেনেবল যখন আমরা আইএফআরএস ইউজ করব, আমরা যখন অ্যানুয়াল রিপোর্ট পড়বো বিভিন্ন কোম্পানি, জিআরআই মানে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ, অথবা ইএসজি, অথবা এই যে মানে আইএফআরএস S1 S2, এই সবগুলো রিলেশনশিপ আছে।
এই ক্লাসের পরে আমি একাধিক ভিডিও ফ্রি বানাই দিব, এবং কোর্সটা তো আপনারা এনরোল করবেন, তখন তো আরো ডিটেইল আপনারা একটা বড় পাবলিক ইউনিভার্সিটির একজন প্রফেসর প্লাস আমরা প্রফেশনাল নিব। তো যেটা বলছিলাম, তো এই যে ডেভেলপিং গ্লোবালি কম্পারেবল সাস্টেনেবল রিপোর্টেড ডিসক্লোজার, এখন কোন একটা কোম্পানি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করলো যে আমি ভালো ভালো কাজ করছি, আমি গাছ লাগাচ্ছি, আমি পরিবেশের ক্ষতি করছি না, কিন্তু আরেকজন আরেকভাবে করলো। এইটাকে ইউনিফর্ম করার জন্য সবাই যাতে সাস্টেনেবল, কেউ হয়তো বলতেছে যে আমি আপনার এই গ্রিন এনার্জি ইউজ করছি, অর্থাৎ সোলার প্যানেল দিয়ে আমার ফ্যাক্টরি চালাচ্ছি, অথবা কেউ বললো আমি হচ্ছে আমার এটিপি এয়ার ট্রিটমেন্ট প্ল্যান আছে, ইটিপি আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান আছে, আমি পরিবেশের কোনো ক্ষতি করি না, আমি এরকম যদি বলে, আমি ভালো পেমেন্ট করি আমার এমপ্লয়ীদেরকে, এমপ্লয়ের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখি। তো এই রিপোর্টিং গুলো ডেভেলপিং গ্লোবালি কম্পারেবল সাস্টেনেবিলিটি রিলেটেড ডিসক্লোজার দ্যাট আর অ্যাসিওরেবল টু মিট দ্য ইনফরমেশন নিড ফর দ্য ইনভেস্টর। এখন বাংলাদেশে যদি আজকে আপনারা যেটা আছেন, 2 বছর পরে যখনই আপনারা ব্যাংকে লোন চাবেন, আপনাকে সাস্টেনেবল রিপোর্টিং চাবে, এখনই চাচ্ছে, কারণ লিস্টেড কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স, লিস্টেড কোম্পানি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি চাচ্ছে, এক্সপোর্ট করতে গেলে লাগছে, এখন এটা সবার জন্য লাগবে ভবিষ্যতে। এটা দ্বিতীয় হচ্ছে কস্ট ইফেক্টিভ, এনাবলস কোম্পানিজ টু কমিউনিকেট ইনভেস্টর গ্লোবালি কম্পারেবল কম্প্রিহেন্সিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক অ্যান্ড অপরচুনিটি। অর্থাৎ আপনি পরিবেশ ক্ষতি করে যেমন রিস্কে পড়বেন, ব্যবসা ক্ষতি হবে, বন্ধ হয়ে যাবে, গ্লোবাল ব্যবসা ক্ষতি হবে, লোকাল ব্যবসা ক্ষতি হবে, আবার একই সঙ্গে সঙ্গে এটার মাধ্যমে কিছু অপরচুনিটি আসবে, আপনি যদি কার্বন ট্রেড করতে পারেন। অর্থাৎ এই কার্বন ট্রেড কথাটা কি কেউ শুনেছেন? কার্বন ট্রেডটা কি? না স্যার, শুনি নাই। আচ্ছা দেখেন, আপনার অর্গানাইজেশনে আপনি চাইলে কার্বন ট্রেডের মাধ্যমে বুদ্ধি দিতে পারেন, আপনার সিএফও কে বলতে পারেন, আপনার এমডি কে বলতে পারেন। কার্বন ট্রেড হচ্ছে, একটা কথায় বলে দিই, এটা বিরাট একটা বড় ইস্যু, বাট ছোট করে বলে দিই। উন্নত বিশ্বে, ইউরোপ, আমেরিকা, স্পেশালি আমেরিকাতে যখন একটা ইন্ডাস্ট্রি করা হয়, তখন অল্টারনেটিভ এনার্জি ইউজ করা ছাড়া ফসিল এনার্জি ইউজ করে। ফসিল এনার্জি কোনগুলো? যেমন ধরেন আপনার কয়লা, তেল, হ্যাঁ, এগুলো পুড়িয়ে যে এই করা হয়, এগুলোকে বলা হয় ফসিল এনার্জি। আর রিনিউয়েবল অল্টারনেটিভ এনার্জি কি? উইন্ড মিল দিয়ে যে পাওয়ার তৈরি করা হয়, সোলার দিয়ে তৈরি করা হয়, তারপর পারমাণবিক যেটা করা হয়, পারমাণবিক আমাদের উপরে যেটা করা হচ্ছে, এগুলোকে বলা হয় হচ্ছে এনার্জি, যেটা হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি এবং অল্টারনেটিভ এনার্জি, অর্থাৎ এটা পরিবেশের ক্ষতি কম করে। তো এই তারা যেটা ব্যবসা করে, ব্যবসা করলেই হচ্ছে তারা আপনার ফসিল এনার্জি ইউজ করতে হয়, এতে করে পরিবেশের ক্ষতি হয়, আবার তাদের কার্বন ইমিশন হয়, যতই তারা হচ্ছে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান করুক, তাদের যে এই ফ্যাক্টরির কারো ধোঁয়া বেরোয় পরিবেশে, তাদের পরিবেশের ক্ষতি হয়। এই পরিবেশের ক্ষতি হওয়ার ফলে সারা পৃথিবী এই ব্যবসা বাণিজ্য বাড়তেছে, এই পরিবেশের ক্ষতি করে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা সমুদ্রের পাশে থাকে, তারা আস্তে আস্তে সমুদ্রে ডুবে যাওয়ার, এই মালদ্বীপ ডুবে যাবে, ব্রুনেই ডুবে যাবে, আপনারা শুনেছেন যে মালদ্বীপ ডুবে যাবে, শ্রীলঙ্কার একটা ডুবে যাবে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটা অংশ ডুবে যাবে সমুদ্রে। কেন? যখনই পরিবেশের ক্ষতি করছেন, ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর, আর পৃথিবীর ওজোন স্তর যখন নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে আপনার আলট্রাভায়োলেট রেড বা ব্যাড রে গুলো পরিবেশে চলে আসে, তাপমাত্রা বাড়ে, ক্ষতি হয়, বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টি হয়, বন্যা হয়, পানি জমে যায়, আবার খরার সময় অতি খরা হয়, তাপমাত্রা বেড়ে যায়, এটা পরিবেশের ক্ষতির কারণে হয়। এখন ফার্স্ট ওয়ার্ল্ডে যেমন আমাদের দেশে দেখবেন গরমের সময় এখন অনেক গরম পড়ে, মানে 46 ডিগ্রি 48 ডিগ্রি হয়ে যায় মক্কাতে। এবার আমি গতবার হজ করেছিলাম 46, এবার 48 49 হয়েছে। এই পরিবেশে তাপমাত্রা বাড়ে, আবার যখন বৃষ্টি হয়, গত শুক্রবারে আমাদের একটা সেশন ছিল, আমি যেতেই পারি নাই, গাড়িতে পানি উঠে গাড়ি বন্ধ হয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে আমার আমার গাড়িতে, আবার নতুন করে অনেক কিছু করতে হয়েছে। তো এখন দেখেন, এই যে পরিবেশের ক্ষতি করলে অতি বন্যা, খরা, বন্যা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আবার অতি বৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে, গরম বেশি পড়ছে, শীত বেশি পড়তেছে, সবই হচ্ছে কিন্তু পরিবেশ ক্ষতি করার কারণে। পরিবেশের ক্ষতি বন্ধ করার মেকানিজম এবং এই কার্বন ট্রেড হচ্ছে, পৃথিবীর কোনো একটা জায়গায় যদি এরকম ক্ষতি করে, তারা টাকা দিবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের মতো দেশে, আমরা সেই টাকা দিয়ে নতুন করে যদি কোনো পাওয়ার জেনারেট করি, সেই পাওয়ারে আমরা তেল, গ্যাস, অয়েল ইউজ করবো না, আমরা রিনিউয়েবল এনার্জি বসাবো। অর্থাৎ আমেরিকার একটা কোম্পানি যদি পরিবেশের ক্ষতি করে, সেটার জন্য সে একটা কম্পেনসেশন দিবে, পরিবেশ মানে সারা গ্লোবাল যে অথরিটি আছে, আংটার্ডের বা বিভিন্ন অথরিটি, সেখানে দিবে, সেই টাকাটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দিবে, যাতে করে আমরা সোলার বসিয়ে পাওয়ার জেনারেট করি। তাহলে কি হবে? সোলার করলে, সোলার বসালে আপনার হচ্ছে এই আমরা আর কার্বন পোড়াচ্ছি না, ক্ষতি হচ্ছে না, ফলে আমরা আস্তে আস্তে পরিবেশগতভাবে ভালো হবে, আমাদের পরিবেশ ভালো হবে, আমাদের ঢাকা শহরের বা বাইরের যে যত পরিমাণ এয়ার পলিউশন হয়, এটা বন্ধ হবে। আমাদের দেশে
আপনার ইটের ভাটা পোড়ানোর যে ওইটাকে অটো ব্রিক্স করে দিচ্ছে, অটো ব্রিক্স করলে যে টাকাটা এটা দিচ্ছে হচ্ছে ইটকল, ইটকল পাচ্ছে কোথা থেকে, ওখান থেকে পাচ্ছে। এভাবে কার্বন ট্রেডের মাধ্যমে উন্নত বিশ্বের কম্পেনসেশন বাংলাদেশে আসে, কারণ বাংলাদেশের মতো কান্ট্রি সবচেয়ে বেশি পরিবেশ ভার্নারেবল, ক্ষতি হয়। এই কনটেক্সটটা কি বোঝা গেল? আমি যেটা বললাম ক্লিয়ারলি আন্ডারস্টুড? আমি খুব ইজি করে কথাগুলো বলেছি। জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে জি স্যার, পেরেছি। জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনারা এখন ইএসজিটা একটু বুঝতে হবে। এই S1 S2 বোঝার আগে, এবং আজকের ক্লাসটা আপনি বিশ্বাস করেন যে কত ইম্পর্টেন্ট, আপনি এটা আজকে বুঝবেন না যখন আপনি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে ইএসজি মানে কি, যখন বলতে পারবেন না, যখন বলবে যে S1 নাম শুনেছেন, হয়তো ডিটেল এখন জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে S1 S2, তখন আপনি যখন পারবেন না তখন কোশ্চেন। এই S1 S2 পড়ার আগে আমাদেরকে এই ইএসজি, ইএসজি হচ্ছে হোয়াট ইজ ইএসজি আর হোয়াট ইজ ইএসজি রিপোর্টিং। এখন সব কোম্পানির আস্তে আস্তে ইন্টিগ্রেটেড রিপোর্টিং, ইএসজি রিপোর্টিং ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে লিস্টেড কোম্পানি এবং ব্যাংক এবং অন্যদের জন্য। তো এখন দেখেন ইএসজি মানে কি। ইএসজি হচ্ছে আমি এখন প্রেজেন্ট করছি ইএসজিটা। ইএসজিটা খেয়াল করেন যে সরি এক সেকেন্ড, ইএসজিটা হচ্ছে আপনার এরকম যে ইএসজি রেটিং ইম্প্যাক্ট প্রফিটেবিলিটি, অর্থাৎ যাদের ইএসজি রেটিং ভালো তাদের প্রফিট ভালো হবে, কারণ তারা লো কস্টে ফান্ড পাবে, তাদের বিজনেসে রিস্ক কম, ট্যাক্স কম দিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে গত বছর আপনার এই পরিবেশ ট্যাক্স আসছে, পরিবেশ সারচার্জ বা এনভায়রনমেন্ট সারচার্জ, কার্বন সারচার্জ। এটা আপনি জানেন কেউ? বলেন তো কার্বন সারচার্জ মানে কি? কার্বন সারচার্জ কি বলেন তো? স্যার, গাড়ির উপর একটা ট্যাক্স বসেছে, প্রবেশ সারতে আসছে। তো আপনি আপনি অনেকটাই জানেন। যখন একের আপনি অধিক গাড়ি থাকলে হ্যাঁ একের অধিক গাড়ি থাকলে হুম হুম, হুম, বলেন। একের অধিক গাড়ি থাকলে যে চার্জটা দেওয়া হচ্ছে সেটাই পরিবেশ চার্জ বলা হয়। এখন বলেন তো, একের অধিক গাড়ি থাকার কারণে পরিবেশ সারচার্জ বা কার্বন সারচার্জ কেন বলা হচ্ছে? কারণটা কি, লজিকটা কি বলেন তো? একের অধিক গাড়ি স্যার বেশি রান করলে বেশি পরিবেশগত ক্ষতি হবে। হুম। দুইটা গাড়ি আসা মানে রাস্তায় জ্যাম বাড়বে, ক্ষতি হবে। জ্যাম দুইটা বাড়বে। গাড়ি আসা মানেই হচ্ছে জি আপনার পেট্রোল পুড়বে, পেট্রোল তো হচ্ছে ফসিল এনার্জি। জি জি দুইটা গাড়ি মানে এসি চলবে, বাইরের তাপমাত্রা গরম হবে। গরম দুইটা হবে। গাড়ি চলা মানেই হচ্ছে রিকন্ডিশন, গাড়ি হচ্ছে পরিবেশে বেশি ক্ষতি করে। ওয়ারাস কেউ যদি টেসলার অটো গাড়ি আনে, যেটা রিনিউয়েবল এনার্জি গাড়ি, সেটা আনলে জি, কিন্তু বেশি ট্যাক্স দিতে হবে না। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে আপনি যতই পরিবেশের যে কোনো ভাবে ক্ষতি করলে সেটা ট্যাক্স বাড়তেছে। তার মানে এই যে ইএসজি রেটিং ইম্প্যাক্ট প্রফিটেবিলিটি রিগার্ডলেস অফ হোয়াট ইন্ডাস্ট্রি ইউ কোম্পানি ইজ ইন, মানে সবাইকে ইম্প্যাক্ট করবে। পিপল লাইক টু নো হোয়াট, পিপল লাইক টু নো দ্যাট দ্য কোম্পানিজ দ্যাট ইন্টারেক্ট উইথ অ্যান্ড বাই ফ্রম দ্য কোম্পানিজ দ্যাট আর গুড ইন দ্য ওয়ার্ল্ড। মানে আপনি যখন প্রোডাক্ট কিনতে যাবেন, বিশেষ করে গার্মেন্টস গুলো যখন ইম্পোর্ট করে, তখন বলে আংটার্ডের রিপোর্টে দেখেন, অ্যাকর্ডের রিপোর্টে দেখেন যে এরা এমপ্লয়িকে ঠিক মতো পেমেন্ট করছে কিনা, আংটার্ডের রিপোর্টে দেখেন এদের বিল্ডিং ঠিক আছে কিনা, এদের এয়ার ট্রিটমেন্ট ঠিক আছে কিনা, এদের বিদ্যুৎ সরি আগুন লাগলে অল্টারনেটিভ সিঁড়ি আছে কিনা, তারা ছুটি ঠিক মতো দেয় কিনা, তারা ছুটি যদি ওভার টাইম করে ওভার লেবার ল অনুযায়ী পেমেন্ট করে কিনা। তার মানে আপনি এমপ্লয়ি পরিবেশের ক্ষতি না করলে আপনার অর্গানাইজেশনের প্রোডাক্ট কিনবে, এটাই তাদের হচ্ছে নিয়ম। কারণ তারা আবার যেখানে ফান্ড পায়, এই ফান্ডে কন্ডিশন আছে যে পরিবেশের ক্ষতি করে এরকম কোনো ব্যবসা থেকে তুমি ইম্পোর্ট করতে পারবে না। এই কথাটাই হচ্ছে আপনার সিও, মেফ্লাওয়ারের সিও বলতেছে, আপনার ভ্যানলন স্মিথ, উনি বলতেছে যে এটা হচ্ছে বিখ্যাত তার একটা বাণী, যে বলতেছে যে ইএসজি সবার ইম্প্যাক্ট পড়বে, কারণ ইএসজি যদি মেনটেন না করা যায় তাহলে আমরা এখন থেকে বাইরের থেকে যে ইম্পোর্ট করি এটা পরিবেশের ক্ষতি করে, এরকম কোনো কোম্পানি থেকে আমরা ইম্পোর্ট করবো না। সো এটা দিয়ে বোঝা গেল। এখন তাহলে হোয়াট ইজ ইএসজি? ইএসজি স্ট্যান্ড ফর এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। তাহলে এই জিনিসটা যদি কেউ ভুলেন, আমার আর কষ্টের জায়গা থাকবে না, কারণ ইন্টারভিউ বোর্ডে নিশ্চিত থাকেন এটা জিজ্ঞেস করবে। রিসেন্টলি আপনার একটা বড় গভর্নমেন্টের অথরিটিতে একটা ইম্পর্টেন্ট পজিশন, ইডি পজিশন, ইন্টারভিউতে রিসেন্টলি না বছর খানেক হবে, ওখানে 12 জন প্রফেশনালকে জিজ্ঞেস করছে যে ইএসজি কি বুঝায়, তারা একজনও বলতে পারেনি। ওখানে বোর্ডের একজন আমাকে বললেন খুব দুঃখ করে যে এটা এটা বলতে পারলেই আমরা তাকে নিতাম। 12 জন প্রফেশনালকে জিজ্ঞেস করা হয়েছে, একজনও পারে নাই যে ইএসজি মানে কি। কেন আমাকে উনি উনি কেন আমাকে এই কথা বলছে? কারণ উনি যখন এটা নিয়ে কোশ্চেন করবে তার আগে ইউটিউবে ভিডিও খুঁজছিলেন, এই ভিডিওতে আমার ইএসজি ভিডিও পেয়ে বলছে যে আপনাকে এই জন্য বললাম যে আপনি বাংলাদেশের হয়তো অত নলেজেবল পার্সন না বা যাই হোক, কিন্তু আপনি কন্টেম্পোরারি থাকার চেষ্টা করেন। আপনার বাংলাতে যখন ইএসজি সার্চ করলাম আপনারটাই আসলো। তো উনি কিন্তু আমাকে পার্সোনালি 1-to-1 ফোন করে এই কথাটা বলছে। তো যাই হোক, যেটা হচ্ছে ইএসজি মানে জি জি
আচ্ছা, এখন ইএসজি মানে কি, কে বলতে পারবে বলেন? হোয়াট ইজ ইএসজি বলেন, না বলতে পারলে স্যার আমি খুব কষ্ট হবে। এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। গভর্নেন্স। ওকে, গুড। তাহলে এখন দেখেন, ইএসজি স্ট্যান্ড ফর এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। আচ্ছা, ইনভেস্টর আর ইনক্রিজিংলি অ্যাপ্লাইং দিস নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর, এটা কিন্তু নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর, অ্যাজ এ পার্ট অফ দেয়ার অ্যানালাইসিস প্রসেস টু আইডেন্টিফাই ম্যাটেরিয়াল রিস্ক অ্যান্ড গ্রোথ অপরচুনিটি। তার মানে এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং গভর্নেন্স ইস্যুগুলো, যেমন গভর্নেন্স ইস্যু আর একটা যদি বলি, যে কর্পোরেট গভর্নেন্স কোড লিস্টেড কোম্পানির জন্য আছে, এই কর্পোরেট গভর্নেন্স কোড এখন সব কোম্পানির জন্য আমাদের এফআরসি নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এফআরসি যে এই যে সবার জন্য আপনার হচ্ছে ইয়ে আনতেছে, এই কর্পোরেট গভর্নেন্স কোড, তাহলে কর্পোরেট গভর্নেন্স তো অটোমেটিকলি আপনাকে মেনটেন করতে হবে। এখন কর্পোরেট গভর্নেন্স মেনটেন না করলে লিস্টেড কোম্পানির ফাইন হয়, কর্পোরেট গভর্নেন্স অডিট হয়। আমি কয়েকটা লিস্টেড কোম্পানির কর্পোরেট গভর্নেন্স অডিট করি। তার মানে কি, কর্পোরেট গভর্নেন্স অলরেডি আছে, কিন্তু এনভায়রনমেন্ট সোশ্যালটা নাই, এটাও শুরু হচ্ছে, এটা অলরেডি শুরু হয়ে গেছে। সো বলা হচ্ছে ইনভেস্টর আর ইনক্রিজিংলি অ্যাপ্লাইং these non-financial factor as a part of the analysis process to identify material risks and growth opportunities. ওকে, এখন ই ই মানে কি? ই মানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে এনার্জি ইউজ। একটু আগে আমি বলছি যে আপনি কোন এনার্জি ইউজ করছেন, অল্টারনেটিভ এনার্জি, নাকি আপনি হচ্ছে যে আপনার সরাসরি আপনার গাছ কেটে গাছের দিয়ে আপনার পেপার তৈরি করছেন। এখন গ্রিন কোম্পানি বলছে পেপারলেস অফিস বলছে। কেন পেপারলেস? কারণ একটা পাতা যদি আপনি নষ্ট করেন, একটা গাছের আপনি কিন্তু কাঠ নষ্ট করতেছেন। সো এই এনার্জিটি কি গাছের আপনার অংশ দিয়ে আসতেছে, নাকি হচ্ছে গাছের গাছ গাছ যেটা পচে যায়, গাছ পচেই কিন্তু গ্যাস এবং তেল তৈরি হয়, এবং এই তেলটা যখন তোলা হয় পরিবেশের ক্ষতি হয়, এবং এটা গাছেরই একটা অল্টারনেটিভ। তাহলে এনভায়রনমেন্টে আমরা দেখবো এনার্জি ইউজ করতেছে কি, এটা কি ফসিল এনার্জি নাকি হচ্ছে রিনিউয়েবল বা অল্টারনেটিভ এনার্জি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, আপনি কি এয়ার পলিউশন করতেছেন কিনা। যেমন আমাদের ব্যাটারি ফ্যাক্টরিগুলো রেড ফ্যাক্টরি কেন? ব্যাটারি ফ্যাক্টরিগুলোতে প্রচুর পরিমাণ সীসা বের হয়, যেটা হচ্ছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ একটা ওয়ার্কারের লাইফ এক্সপেক্টেন্সি 10-12 বছর কমায় দেয়। ফলে দেখবেন যারা হচ্ছে এই ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করে, ট্র্যাডিশনাল ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি না, লিথিয়াম ব্যাটারি তো হয়, বা ট্র্যাডিশনাল ব্যাটারিটা বেশি হয়, তাদেরকে সকালে 1 লিটার বা হাফ লিটার দুধ খাওয়ায়, 2-3টা কলা খাওয়ায়, ডিম খাওয়ায়, বিকালে আবার খাওয়ায়, কারণ তারা না খাওয়ালে তাদের ক্ষতি হয়। সো এই ফ্যাক্টরি, যদি আপনি রেড ক্যাটাগরির ব্যাটারি ফ্যাক্টরি করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, এমপ্লয়ীদেরকে এয়ার ট্রিটমেন্ট এবং আপনার হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট দুটোই করতে হবে, এবং এমপ্লয়ীদেরকে কম্পেনসেট করার জন্য হাই প্রোটিন খাবার খাওয়াইতে হবে, দুধ, ডিম, কলা। এটা ম্যান্ডেটরি। জানি না কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করেন কিনা, তারপরেও কিন্তু এরা পরিবেশকে নীল করতে পারে না, পরিবেশকে ক্ষতি করে, মানে নীল ইমিশন না, ইমিশন করে, পরিবেশের ক্ষতি করে। তাহলে এনার্জি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড হাউ রিসোর্সেস আর ইউজ, ওই যে রিসোর্সের কথা বললাম, যে আপনি ওই যে একটু আগেই বললাম যে কিভাবে ইউজ করছেন, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। সোশ্যালি কি বলছে? সোশ্যাল হচ্ছে হাউ এ কোম্পানি ফোরকাস্ট ইস পিপুল অ্যান্ড কালচার। আপনি কি চট করে চাকরি ছেড়ে বাদ দিয়ে দেন 1 মাসে, নাকি 4 মাসের কম্পেনসেশন দেন, নাকি তাকে প্রপারলি হিয়ারিং করেন, আপনি কি লেবার ল কমপ্লাই করে কিনা, আপনার কালচারে কি দুপুরে খাবার জন্য খাবার দেন কি দেন না, রেস্ট, আপনি কত ঘন্টা অফিস আওয়ার, দুপুরে নামাজ খাওয়ার জন্য ছুটি দেওয়া হয় কিনা, এই অল সোশ্যাল আসপেক্ট। এন্ড গভর্নেন্স মানে হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অ্যান্ড মেনটেন কমপ্লায়েন্স। আপনি ট্যাক্স ফাঁকি দিলে আপনার কমপ্লায়েন্সের পিছিয়ে আছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাই, আপনাদের এখানে সিও নাই, সিএফও নাই, ইন্টারনাল অডিট হেড নাই, এগুলো না থাকলে, এইচআর প্র্যাকটিস নাই, এইচআর মানে এইগুলো না থাকলে আপনার গভর্নেন্সের শর্টেজ আছে। তার মানে ইএসজি মানে এনভায়রনমেন্টে দেখবে পরিবেশের ক্ষতি করছেন কি করছেন না, সোশ্যালি আপনি কেমন, আপনি ভালো একটা, আপনার ধরেন একটা জায়গায় ফ্যাক্টরি করলেন, আপনার এখানে লোকাল লোকজনের জায়গা দখল করে ফেললেন, লোকাল লোকজনের আপনার আপনার পানি ছেড়ে দিলেন, ধান ক্ষেত ক্ষতি হচ্ছে, মাছ মরে যাচ্ছে। সো এই লোকাল সোশ্যালি ক্ষতি করছেন কিনা। আর হচ্ছে গভর্নেন্স মানে হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, চার্টার অ্যাকাউন্টেন্ট কয়জন আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আছে কিনা, চার্টার সেক্রেটারি আছে কিনা, হেড অফ ইন্টারনাল অডিট, সিএফও, হেড অফ এইচআর, হ্যাঁ এরা আছে কিনা, বোর্ডটা কেমন কাজ করে, রেমুনারেশন অনারিয়াম কমিটি আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে কিনা, দ্যাট ইজ ট্রু। সো এটা কি বোঝা গেল? খুব ইজি করে বুঝালাম। ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? বোঝা গেল? জি স্যার, জি স্যার। কোনো কোশ্চেন সোফার? Yes, sir. জি, কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে। এবার আসেন, তাহলে এটা বুঝলাম, আমি খুব ইজি করে বুঝালাম আপনাদেরকে। এরপর আসেন, তাহলে
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর ইএসজি? অনেকে আবার এটাকে দুটাকে এক মনে করে। এই সিএসআর এর কারণে ট্যাক্স কম দিতে, এটা জানেন তো নাকি? আমাদের দেশে ইএসজি তে নতুন আসছে। এর আগে যখন আপনার হচ্ছে যে ইয়ে আসতো, এর আগে যখন হচ্ছে যে ইয়ে ছিল, এটাকে কি বলে, কর্পোরেট গভর্নেন্সের, কর্পোরেট সোশ্যাল রেসপন্স, সিএসআর করলে ট্যাক্স ছাড় পাওয়া যেত। বিশেষ করে ব্যাংকগুলো দেখবেন গাছ লাগায়, ব্রিটিশ আমেরিকান টোবাকো গাছ লাগায়, সিএসআর করলে ছাড় পায়। তো এখন এই সিএসআরটা ছিল জেনারেল, যে গাছ লাগায় অথবা কোনো বিদ্যালয় করে অথবা কোনো স্কুল করে, এই ধরনের সাংস্কৃতিক করে, খেলাকে স্পন্সর করে, ডিবেটিং ডে স্পন্সর করে, এগুলো হলো কর্পোরেট গভর্নেন্স। ইএসজি আর একটা অ্যাডভান্স লেভেলে। সো বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্পোরেট গভর্নেন্স, সরি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর এন্ড ইএসজি। CSR focus on corporate volunteering, lowering carbon footprint and engaging the charities. এই বিভিন্ন স্কুল কলেজ করে, দেখবেন যে কেউ ফ্রি খাওয়াচ্ছে, কেউ হয়তো একটা স্কুল করে দিল, মাদ্রাসা করে দিল, এরকম। আর অন্যরা কি করে, দেখেন, ইএসজি অন্যদিকে, ইএসজি প্রোভাইড এ মোর কোয়ান্টিটেটিভ মেজর, আপনি একদম বের করে ফেলতে পারবেন। ESG provide a more comparative measures of the sustainability, মানে পরিবেশের কতটুকু ক্ষতি করছেন কি করছেন না। ESG consider environmental, social and governance factor. ESG improves the valuation of your business. যার ESG যত ভালো, ESG রেটিং ভালো, তার বিজনেস ভ্যালু তত। আমরা যে ভ্যালুয়েশন করি, আমরা যে ভ্যালুয়েশন রিপোর্ট করি, এই ভ্যালুয়েশন রিপোর্টে হচ্ছে যার হচ্ছে ইএসজি ভালো, তার ভ্যালুয়েশন অটোমেটিকলি পয়েন্ট যাবে, ক্রেডিট রেটিং ভালো আসবে। ব্যাংকের জন্য লোন করার জন্য আপনার 70% হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা, 30% হচ্ছে ইএসজি, কর্পোরেট গভর্নেন্স, এটার উপরে ভ্যালু করে। সো আপনার যত ইএসজি ভালো, ইএসজি রেটিং ভালো, তত আপনার ব্যাংকের রেট কমে যাবে, তত ক্রেডিট রেটিং ভালো হবে, তত আপনার ভ্যালুয়েশন বাড়বে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার ওই লোয়ারিং কার্বন একটা কথা আছে না স্যার, লোয়ারিং কার্বন ফুটপ্রিন্ট, এই যে ওই যে আমি সি স্যার, সি স্যার, হ্যাঁ অলরেডি তো আমি বলছি যে কার্বন ওই জিনিসটা কি স্যার? ওই যে একটু আগে বললাম, কার্বন ট্রেড বলছিলাম না আপনাকে, একটু আগে শুনছিলেন ক্লাসে? জি স্যার, জি স্যার, জি স্যার। ওই জিনিসটাই, মানে কার্বন যত কমাইতে পারেন, কার্বন ইমিশন মানে হচ্ছে পরিবেশে কার্বন যত কম ছাড়তে পারেন, সীসা যত কম ছাড়তে পারেন, সেইটার একটা প্যারামিটার ছিল হচ্ছে এই সিএসআর এ। কিন্তু ইএসজি তে এটা ভালোভাবে আসছে, এটা এত মানে মানে সারফেস লেভেলে অটোমেটিক আসেনি, এটাকে একদম হিসাব করে আনছে। যখনই আইএফআরএস এটাকে ইমপ্লিমেন্ট করছে, তখন এটা মেপে হিসাব করে দিবে যে কে কতটুকু ইএসজি রেটিং। আগে ছিল এটা সারফেস লেভেল ডিসকাশন, যে সিএসআর এর ভিতরে এমপ্লয়ীদের হেল্প করে, চ্যারিটি করে, কার্বন ফুটপ্রিন্ট কমায়। হ্যাঁ, তো এখন কিন্তু উল্টা হবে, যে আরো বেশি স্পেসিফিক হবে, ঠিক আছে, কাছাকাছি বাট এটার স্পেসিফিক। ওকে স্যার একটা জানার ছিল স্যার। জি প্লিজ। স্যার এখানে এই কর্পোরেট গভর্নেন্সে স্যার যেমন একটা উদাহরণ আসলো যে ব্যাংকগুলো গাছ লাগায়, এখন গাছ লাগায় এটা পরিবেশ বান্ধব, তাহলে এটা কি ইএসজি তে পড়বে না কর্পোরেট গভর্নেন্স এ পড়বে স্যার? এইটা আগে কর্পোরেট গভর্নেন্সে পড়তো, এখন কর্পোরেট গভর্নেন্সের অ্যাডভান্স হচ্ছে ইএসজি। আগে কর্পোরেট গভর্নেন্স একটা ওয়ান কাইন্ড অফ, ধরেন লেটসে আমি সিম্পল বলি, যে ধরেন আপনি বললেন যে আমি একজন প্রফেশনাল, সো অল আর প্রফেশনাল। হ্যাঁ, এখন অনেকেই দাবি করতে হবে, যদি আপনি বলেন আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তখন বুঝতে পারবে যে উনি একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় বেস্ট এডুকেশন নিয়ে পাশ করে এসে বসে আসছে। তো সিএসআর বলতে পারেন এটা প্রফেশনাল, আগে ছিল অনেকেই বিভিন্ন। ইএসজি ইজ ভেরি স্পেসিফিক, যে চার্টার অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এরকম টাইপ। সো সিএসআরটা এখন জেনারেট টার্মে চলে যাবে এবং একসময় উঠে যাবে, সিএসআর বলতে তেমন কিছু থাকবে না, ইএসজির উপরে সবকিছু হবে। ঠিক আছে বাদল সাহেব, থ্যাংক ইউ, আপনার গুড কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো দেখেন, why are ESG goal important? ESG investors seek to ensure the companies they fund are responsible stewardship to the environment, good corporate citizen, and are led by accountable managers. অর্থাৎ ইএসজি এমন একটা মেকানিজম। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা যে চাকরি বাকরি করি, এই বাংলাদেশে থাকি, এখন বাংলাদেশের যে নদী ভাঙন হয়, পরিবেশের ক্ষতি হয়, ঢাকা সবচেয়ে ওয়ার্স্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, 1, 2 নম্বর 3 নম্বরে থাকে, আমরা দুর্নীতিতে টপের দিকে থাকি, বিভিন্ন ইস্যু আসছে, এতে কি ক্ষতিগ্রস্ত একজন হচ্ছে না, সবাই হচ্ছে, সারা পৃথিবীর সবাই হচ্ছে, বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশে হচ্ছে স্যার। এখন ইএসজি হলে দেখেন, প্রত্যেকটা কোম্পানি এটা খারাপ কিছু করার আগে চিন্তা করবে, ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার আগে চিন্তা করবে,
আপনার একটা লোককে চাকরি খাওয়ার আগে হিসাব করবে, একটা ওয়ার্কারকে, একটা ফ্যাক্টরির ওয়ার্কার আপনার এই সজীব কর্পোরেশন না কার একটা দেখলাম, তারা কোভিড এর সময় তালা লাগাই দিয়ে কাজ করতো। এই বিল্ডিং এ আগুন লেগে গেল, আগুন লেগে শত শত শ্রমিক মারা গেল, তারা বেরোইতে পারলো না, বাইরে থেকে আটকানো ছিল। এটা কি কত অমানবিক! তার মানে ইএসজি কত ইম্পর্টেন্ট বুঝছেন? এই ইএসজি যদি আপনারা পড়েন এবং এটা যদি প্রমোট করেন ইন ইউর অর্গানাইজেশন, তাহলে আপনার ট্যাক্স রেট কমবে ভবিষ্যতে, অলরেডি ব্যাংক রেট কমবে, গ্রিন ফাইন্যান্সিং পাবেন, কোম্পানি ভ্যালুয়েশন বাড়বে, সঙ্গে সঙ্গে আপনি নিজেকে একটা ভালো গুড কর্পোরেট সিটিজেন হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। এই কারণে S1 S2টা আরো বেশি পড়া জরুরি এবং ইএসজি পড়া জরুরি। বুঝাইতে পারছি আপনাদেরকে ভাই? ইজ জি ইট স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে ESG investors seek to ensure the companies they fund are responsible stewards of the environment, good corporate citizen and led by accountable managers. সব ম্যানেজারকে চলে আসবে, কেউ উল্টাপাল্টা ক্ষতি করলে তারা ধরা হবে। A company not prioritizing ESG in the early going will likely face lagging rating and negative sustainability profile in the public eye. যারা ইএসজি কে কমপ্লাই করবে না, এটা মানবে না, প্রায়োরিটি দিবে না, তাদের কি হবে? তারা প্রথম থেকে রেটিং এ পিছিয়ে পড়বে। লাইক এক সময় হচ্ছে আপনার এই ক্রেডিট রেটিং কে কেউ গুরুত্ব দিত না, ফলে ব্যাংক লোন যখন বন্ধ হয়ে গেছে, অথবা বলতেছে যে ক্রেডিট রেটিং, অথবা বললো যে ক্রেডিট রেটিং ভালো থাকলে আপনার রেট হবে 12%, ক্রেডিট রেটিং না থাকলে, ভালো না থাকলে হবে 14%, তখনই সবাই ক্রেডিট রেটিং নিয়ে ঝাঁপায় পড়ছে। এর আগে কিন্তু ক্রেডিট রেটিং কেউ পাত্তা দিত না। যখন বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিল ক্রেডিট রেটিং খারাপ হইলে আপনার রেট বেড়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট, তখনই কিন্তু আপনার হচ্ছে মানুষ হলো। যখন ইএসজি যখন হবে, এ কোম্পানি নট prioritizing ESG early going will likely face lagging rating and a negative sustainable profile in the public eye. পাবলিক তাদের খারাপ বলবে, প্রোডাক্ট কিনবে না। ধরেন কোনো কোনো কোম্পানির কোকা কোলার প্রোডাক্ট কেন কিনছে না? তারা বলতেছে তাদের ফাইন্যান্সিং এ আপনার ফিলিস্তিনে মানে শিশুদের মারা হচ্ছে, এই কারণে কোকা কোলাকে বয়কট করছে। তো এটা একটা ইএসজি পার্ট, কারণ সে ফান্ডিং করতে পারে না, সে কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করতে পারে না, তারা হচ্ছে হামাসকেও করতে পারে না, ইসরায়েলকেও করতে পারে না। কোনোভাবে শিশু মারার প্রতীক, শিশুদের এবং নিরস্ত্র মানুষকে মারার জন্য তারা কোনোভাবেই ফান্ডিং করতে পারে না, অর্থাৎ তাদের বয়কট করা উচিত। এই বয়কটের জন্য এটা একটা ইএসজির পার্ট। এখন যে বয়কট করতেছি, অটোমেটিক ইএসজির মাধ্যমে এগুলো বয়কট হয়ে যাবে, যদি এটা আমরা লিড নিতে পারি। আর যদি সাদা চামড়া লিড নেয়, তাহলে তাদের মতো তারা এটাকে ভিন্নভাবে নিবে। আচ্ছা, নেগেটিভ সাস্টেনেবিলিটি প্রোফাইল in the public eye, which in terms could result in less access to capital and difficulty hiring top talent. আপনি যাদেরকে ইএসজি জানবেন, যারা ইএসজি কে আপনার প্রপারলি, তাদের ডিমান্ড বেড়ে যাবে। এরপরে কিছুদিন পরে দেখবেন যে অ্যাকাউন্টিং এর আপনাদের যে কতগুলো কন্ডিশন রিকোয়ারমেন্ট, দেখবে যে ইএসজি বুঝে কিনা এবং তারা সাস্টেনেবল রিপোর্টিং পারে কিনা, এটা দেখে লোকজন নিবে, কারণ না হলে তারা ভুল করবে। আচ্ছা, in recent times, environmental, social and governance (ESG) performance is increasingly being incorporated into the management and investment decision making, thanks to its positive impact on the core reduction, high productivity, and optimal investment. ESG is an evaluation of the firm's seriousness in engaging itself with environmental, social, and corporate governance factor. ESG disclose are beneficial in terms of attracting and emerging brand of investor. এই যে ব্র্যান্ড, টপ ব্র্যান্ড করে, ব্র্যান্ড ফোরাম করে, গ্লোবাল ফোরাম করে, একটা ব্র্যান্ড যদি টপ ব্র্যান্ড হইতে হলে, তাহলে ইএসজি যদি না করে, সেই ব্র্যান্ডকে টপ ব্র্যান্ড থেকে সরে যাবে। হু আর নট অনলি ইন্টারেস্টেড ইন দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, শুধু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখবে না, অফ এ কোম্পানি, বাট অলসো এঙ্গেজ উইথ দ্য সোশ্যাল ইথিক্যাল ইস্যুস। ইথিক্যাল ইস্যু খারাপ হলে তাদের করা যাবে না। ঠিক আছে, এরকম কতগুলো পিলার আছে। এনভায়রনমেন্ট পিলার, এটা আমি ডিটেইল পড়াবো দেখে আপাতত পড়াচ্ছি না। এনভায়রনমেন্টাল পিলার, সোশ্যাল পিলার, গভর্নেন্স পিলার, এটা আমি আপনাকে প্রেজেন্টেশন দিয়ে দিব। ইএসজি রেগুলেটরি ডেভেলপমেন্ট বাংলাদেশ কনটেক্সট ইন 2008, বাংলাদেশ ব্যাংক থ্রু ইটস সার্কুলার টাইটেল mainstreaming corporate social responsibility in the banks and financial institution in Bangladesh introduce the notion of taking ESG reporting seriously in Bangladesh. তার মানে অনেক বছর আগে ইএসজি রিপোর্টিং শুরু হয়েছে 2008 সাল থেকে। 2011 সাল থেকে the central bank also issued a green financing initiative to support the financing of the environmentally friendly project and introduce the notion of
গ্রিন ব্যাংকিং ইন বাংলাদেশ। সো অলরেডি কিন্তু 2008-12 সাল থেকেই চলতেছে। ইন রিসেন্ট টাইম দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইস্যুড এ সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি। যারা যারা সাস্টেনেবল তাদের বাংলাদেশ ব্যাংক 2022 ইনকর্পোরেট টু অ্যাকোমোডেট environmental, social, and governance (ESG) issues preambles in the portfolio of bank and financial institute in Bangladesh. Some similar initiative by Bangladesh Security Exchange Commission (BSEC). আচ্ছা, এখন দেখেন বিসেকও সেম কাজ করছে। বিসেক কি রিপোর্টিং ট্রেডিশনালি ভলান্টারিলি, হাউএভার ইন দ্য রিসেন্ট তারা হচ্ছে এই ইএসজি রিপোর্টিংটা করছে এবং এটা আছে। এখন কোশ্চেন দেখেন মজার ব্যাপার, আমি এবার আপনাদেরকে দেখাই। এইটা বলতেছি 2000 সাল পর্যন্ত। এবার দেখেন মজার ব্যাপার, এখনই আপনি মজা পাবেন। এরপরে অ্যাডভান্সটা এখন দেখেন, এটা ছিল আগেরটা, এবার দেখেন এসে 2000 সালে দেখছেন না আপনারা ইয়েটা, এখন ওই যে S1টা দেখা যাচ্ছে, S1। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখন দেখেন S1টা কি বলছে দেখেন, এইবার আসেন S1টা। হ্যাঁ, S1টা দেখেন কি বলতেছে, আমি আপনাদের বলাচ্ছি। এই দেখেন S1 দেখেন মজার বলতেছে। আমি S1 এর কন্টেন্ট আজকে যেটা বলবো, কি পয়েন্ট, অবজেক্টিভ, স্কোপ, কনসেপচুয়াল ফান্ডামেন্টাল, কোর কন্টেন্ট, জেনারেল রিকোয়ারমেন্ট এন্ড জাজমেন্ট এন্ড আনসার্টেনিস। তাহলে আমরা প্রথমে আসি, দেখেন কি পয়েন্টস। এবার দেখেন এই যে 2000 সাল পর্যন্ত আমি দেখালাম যে ইএসজির ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ এন্ড বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা এটাকে আপনার ম্যান্ডেটরি করলো। এখন দেখেন দ্য ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড, আজকের পরে কেউ ভুলবেন না, আইএফআরএস ফাউন্ডেশনের ব্যাখ্যা জানবেন, আইএএসবির ব্যাখ্যা জানবেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা মুখে মুখে থাকতে হবে। সাস্টেনেবল স্ট্যান্ডার্ড বোর্ড, ইন্টারন্যাশনাল সাস্টেনেবল স্ট্যান্ডার্ড বোর্ড, আইএসএসবি, এটাও ভুললে চলবে না, বিকজ দ্য ইন্টারন্যাশনাল Sustainable Standard Board (ISSB) issued the first two sustainable standards on Friday 26 June 2023। মানে খুব আগে না, বেশি আগে ইউজ করে নেই, বাংলাদেশে অলরেডি ম্যান্ডেটরি করছে ফর দ্য ব্যাংকস and the listed companies gradually. The objective is to issue standards that provide a comprehensive global baseline for consistent, comparable, sustainable reporting to meet the investor need. The ISSB sustainable standard, notably IFRS S1, aim to capture the environmental and social dimensions of the business practices. Social consideration includes but not limited to diversity and inclusion, modern slavery. এই যে দেখেন, এবার আসেন, আমরা বলি না দুঃখ করে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ছবি দেই যে আমরা কি এখনকার সময় চাকরি করি, আমরা কি স্লেভার নাকি, আমরা কি মানে চাকরি করি নাকি ভিত্ত, এই কথাগুলো বলি না। এইটাকে প্রোটেক্ট করতেছে কিন্তু S1, যে না, আপনি এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন আপনার এমপ্লয়িরা যেন ফেল না করে যে আপনি একটা ভিত্ত প্রক্রিয়া, মানে সেই আগের মতো মানে দাস প্রথা, সেটা যেন না আসে, লোকজন কেনাকাটা না হয়, মানে হিউম্যান রাইট যেন স্ট্যাবলিশ হয়, আপহোল্ড হয়, এনহ্যান্স হয়। তার মানে এই S1 এর মাধ্যমে আপনি যেটা করবেন, মডার্ন স্লেভারি বন্ধ করবেন, ওয়ার্কারদের সেফটি আনবেন, অকুপেশনাল হেলথ, আপনার একটা ডাক্তার থাকতে হবে, অ্যাম্বুলেন্স থাকতে হবে, এই ধরনের, অ্যান্ড সেফটি ইস্যুস। আপনার ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে স্পেশালি যেন আপনার হেজার্ড এরিয়া আলাদা করা থাকে, উপরে কিছু পড়ে গেলে যেন শেড থাকে, হাঁটার জায়গা আলাদা থাকবে, যেটা S1 S2 বলে। S1 নামে একটা আছে, এই যে আপনার ফ্যাক্টরি গোছানোর জন্য একটা, এই যে আমরা এর সাথে এই যে S1 S2, তারপরে গ্রিন ফাইন্যান্সিং, তারপরে ইএসজি, সবগুলোর সাথে রিলেটেড হচ্ছে আমরা যে ইয়ে করি না, আমাদের রিপোর্টিং হয় না, সেটা হচ্ছে মানে যেমন আমরা বলি যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো, IMS QMS অথবা ISO, এই সবগুলো রিলেটেড। ISO হবেই না যদি আপনি S1 S2 না করতে পারেন, হ্যাঁ, অথবা S1 একইভাবে ISO না থাকলে আবার S1 S2 তে কম পাবেন। সো ISO স্ট্যান্ডার্ড গুলোর সাথে রিলেটেড। সো এখন যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রিপোর্টিংটা সারা পৃথিবীতে চলে আসছে, ফাইন্যান্স এবং নন ফাইন্যান্সিয়াল মিক্স করে রিপোর্টিং হবে, এটাকে বলে ইন্টিগ্রেটেড রিপোর্টিং। যে কারণে এই যে IMS QMS অথবা ISO, হ্যাঁ, এইগুলোর সাথে ISO 9001, 14001, বিসলিউশন PLC রিসেন্টলি আমরা একটা ISO সার্টিফিকেট পেলাম। তো এই ISO গুলো যেটা হবে, আপনার ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন অফ মডার্ন স্লেভারি, এটার জন্য মডার্ন স্লেভারিটা বন্ধ হয়, ওয়ার্কার সেফটি এনশিওর করা যায়, অকুপেশনাল থেরাপি করা হয়, সেফটি ইস্যু মেজার নেওয়া হয়, প্রোটেক্ট সেফটি, এগুলো করা হয়। একই সঙ্গে সঙ্গে আপনার the standard adopt a 4 pillar, এইটা হচ্ছে এখন আমি থিওরি থেকে প্র্যাকটিক্যালি চলে আসছি, 4টা পিলার একটু আগে দেখাচ্ছিলাম, ওখানে তাড়াহুড়ো করে এখানে আসলাম, কারণ
ওইটা ছিল জেনারিক। ইএসজি তে জেনারেল কথাবার্তা বলা ছিল। এখন একদম পার্টিকুলারলি আইএস আইএস আইএফআরএস S1 এবং S2 তে বলা আছে যে ভাই আপনার স্ট্যান্ডার্ডে 4টা পিলার থাকবে। এ 4 pillar core content conceptual framework which requires an entity to provide disclosure about its approach to sustainability related consideration throughout its governance strategy, risk management and to use of the metrics and target। এই যে ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্সে কিরকম রিপোর্টিং হবে, টার্গেটটা কি হবে, এটা এখন সেট করছে। আমরা কিন্তু অবজেক্টিভ পড়ছি। IFRS S1 deals with the general requirement for the disclosure of material information about the significant sustainability related risks and opportunity across an entity's value chain। মানে একটা অর্গানাইজেশনের ভ্যালু চেইন থাকে, প্রোডাক্ট কেনার থেকে শুরু করে, প্রোডাক্টের আপনার বিজনেসের এবিপি বানানোর থেকে শুরু করে, প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে, কাস্টমার রিকুইজিশন থেকে শুরু করে, প্রোডাক্টের র মেটেরিয়াল অ্যাকুইজিশন থেকে শুরু করে, প্রোডাকশন প্রসেস থেকে ফাইনালি বিক্রি করে প্রফিট নেওয়া পর্যন্ত সব জায়গায় যেন গ্রিন হয়, সাস্টেনেবল হয়, মানুষকে ঠকানো যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, পরিবেশের ক্ষতি করা যাবে না, সোসাইটির ক্ষতি করা যাবে না, ট্যাক্স ভ্যাট ফাঁকি দেওয়া যাবে না, কোম্পানি ল মেনটেন করতে হবে, আপনার আইএফআরএস এর ল মেনটেন করতে হবে। এই সব মেনটেন করে যদি করতে পারেন তাহলে আপনি S1 কমপ্লাই করে আপনার ইন্টারেস্ট রেট কমবে, বিজনেস ভ্যালুয়েশন বাড়বে, আপনি এক্সপোর্ট করতে পারবেন, আইএসও সার্টিফিকেট ভালো আসবে, S1 সার্টিফিকেট ভালো আসবে, আইএমএস কিউএমএস ভালো আসবে, এগুলো কিন্তু আসবে। S1 S1 এতক্ষণ বললাম। S2 হচ্ছে, এখানে বললাম হচ্ছে এমপ্লয়ি, কর্পোরেট গভর্নেন্স, এগুলো নিয়ে কথা বলবো। S2 হচ্ছে ক্লাইমেট। S2 হচ্ছে ক্লাইমেট। আগেরটা ছিল কর্পোরেট গভর্নেন্স বা ইএসজি, আর S2 হচ্ছে প্রপারলি একদম ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার। অর্থাৎ IFRS S2 Sustainable Reporting 2 deals with the climate related disclosure and build on the 4 content areas। ওই অলরেডি আমরা বলছি। তাহলে কি হলো, S2 also set out disclosure requirement about the climate related risk and opportunities, ট্রানজিশন প্ল্যানস, কিভাবে আপনি ক্ষতি করলেও কিভাবে আস্তে আস্তে বেরোয় আসবেন, and the scenario analysis that will facilitate users assessing the impact of the risk and opportunity on the entities। কি কি হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আমাদের ব্যালেন্স শিটে কিভাবে ইম্প্যাক্ট হবে এটা S2 তে বলতে হবে। পারফরমেন্স মানে হচ্ছে, পারফরমেন্স মানে কি বলেন তো, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বুঝলাম, পারফরমেন্স মানে কি, এভি এন আইডিয়া? স্যার আর ইনকাম প্রফিট। স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ইয়েস ইয়েস ইয়েস, ইনকাম স্টেটমেন্ট। তার মানে S1 এর ইম্প্যাক্ট এখানে দেখতে হবে। ক্যাশ ফ্লো, যেমন ক্যাশ ফ্লো আমি বলি, ক্যাশ ফ্লো আপনি বলতে পারেন স্যার পরিবেশের ক্ষতি করার সাথে ক্যাশ ফ্লো কি ইম্প্যাক্ট। সিম্পল দেখেন, আজকে আপনি পরিবেশের একটা এমপ্লয়ি, আপনার 100 জন এমপ্লয়ি বা 5 জন এমপ্লয়ি মারা গেল, অথবা আপনি একটা দুর্ঘটনা ঘটলো, আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, অথবা আপনি হচ্ছে পরিবেশের ক্ষতি করলেন, তাহলে এর পরপরই ব্যাংক আপনাকে বললো ভাই এটা কেন করলেন, আপনি মামলায় পড়ে গেলেন, পরিবেশ বিভাগে মামলায় পড়লেন, ফলে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, আপনার কাছ থেকে কাস্টমার কিনতে চাইলো না, ব্যাংকগুলো আপনাকে রেট বাড়াই দিল অথবা বললো লোন তাড়াতাড়ি পরিশোধ করে দেন, ফলে আপনার বিজনেসের শিং করে গেল, ব্যবসার সেলস কমে গেল, ক্যাশ ফ্লো কমে গেল, ক্যাশ ফ্লোতে ইম্প্যাক্ট পড়ে গেল। এই সব কিছু ইন্টার রিলেটেড, ঠিক আছে? সো স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস মডেল, এখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যদি ভালো থাকে, পারফরমেন্স যদি ভালো থাকে, ক্যাশ ফ্লো ভালো থাকে, এটা কারেন্ট যে প্রবলেমগুলো আছে আইডেন্টিফাই করেন, স্ট্র্যাটেজি নেন এবং এটাকে ওভারকাম করবার জন্য বিজনেস মডেল সেট করেন, যাতে করে পরিবেশের ক্ষতি না করেন, এমপ্লয়ের ক্ষতি না করেন, ব্যবসার ক্ষতি না করেন। IFRS S1 is designed to be applied alongside future industry or topic specific standard 2। IFRS S1 এবং S2 একসাথে ডিল করতে হবে, আলাদা করার সুযোগ নেই, দুইটা একসাথে যাবে। এই জন্য আমরা আজকে S1 পড়া হলো, S2 সামনে পড়াবো। সেটা হচ্ছে S2 ডিলিং উইথ দ্য ক্লাইমেট বিং দ্য ফার্স্ট সার্চ টপিকস, ঠিক আছে? এরপরে কি আছে দেখেন, তাহলে এবার আসেন এই যে জেনারেল রিকোয়ারমেন্টে বলছিলাম 4টা পিলার, এই 4টা পিলার আজকে জানি, এটাই আজকে শেষ করি। আমার মনে হয় আজকে আর IS2 মনে হয় আর হবে না, আমার নিজেরও মাথা ঘুরতেছে, শরীরটা একটু খারাপ, সারাদিনই কাজ করছি আজকে, বেশি সকাল 8টা থেকে কাজ করতেছি, আবার এই প্রেজেন্টেশনও বানালাম, যখনই মাথায় আসলো যে আজকে ক্লাসে আপনাদের দেখাবো। অসুবিধা নাই স্যার, অসুবিধা নেই স্যার, এটাই তো জি অনেক বড় পাওয়া স্যার আমাদের। জি জি, আজকে আমি খেটে আজকে কিন্তু আজকে এগুলো বানাইছি, আমি নিজে লেখাপড়া আজকে করছি। আমরা আসলে অনেক মানে নতুন কিছু একদম নিউ, একদম নিউ কিছু শিখলাম স্যার। থ্যাংক ইউ স্যার, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে জেনারেল রিকোয়ারমেন্টে S1 এর কি আছে, S1 এর IFRS S1 অবজেক্টিভ, the objective of general requirement standard is to require an entity to disclose information
about is sustainability related risk and opportunity that is useful to the primary users of user মানে কি আমরা যারা প্রাইমারি ইউজার মানে আমরা যারা ফাইন্যান্সিয়াল পড়বো অফ দ্য জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দেখেন আইএফআরএস এর ভাষায় এখানে চলে আসছে যারা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আমরা জানি যে যারা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট থাকে ইনকাম স্টেটমেন্ট থাকে ক্যাশ ফ্লো থাকে চেঞ্জ ইন ইকুইটি থাকে নোটস থাকে এর ভিতরে S1 কে ঢুকাইতে হবে আদারওয়াইজ আপনি ডিসক্লোজার কমপ্লিট হবে না তাহলে আর মানে আইএফআরএস জানতে গেলে S1 ও জানতে হবে S2 জানতে হবে সো বলতেছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং when they make decision about providing sources resources to the entity আপনি ফান্ড নিতে গেলে এখন লিস্টিং এ যেতে গেলে আপনার S1 S2 লাগবে আগে লাগতো না অথবা আপনি এখন দেখবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে যান ওয়েবসাইটে যে দেখবেন যতগুলা মেনু বার আছে তারপরে জিআরআই দেখবেন গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ এই জিআরআই এর পার্ট হচ্ছে এইগুলো যে ইএসজি এবং S1 S2 এগুলো একই সাথে রিলেটেড এটা একই সাথে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে অলরেডি আছে আচ্ছা এরপর আসেন দা রিপোর্টিং এন্টিটি ইজ রিকোয়ার্ড টু ডিসক্লোজ ম্যাটেরিয়াল ইনফরমেশন অ্যাবাউট দা সাস্টেনেবিলিটি রিস্ক সাস্টেনেবিলিটির কি কি রিস্ক আছে আপনি পরিবেশের কি যেমন গোয়িং কনসার্ন রিস্কটা আমরা করি তেমনি ভাবে আমাদেরকে কিন্তু গোয়িং কনসার্ন রিস্কের সঙ্গে সঙ্গে সাস্টেনেবিলিটি পরিবেশের ক্ষতি করার কোনো রিস্ক আছে কিনা এটা ডিসক্লোজ করতে হবে এন্ড কোনো ভালো অপরচুনিটি আছে কিনা অপোজিটও হইতে পারে আপনি কোনো অপরচুনিটি আপনি এক্সপোজ হয়েছে কিনা সেটা আপনি জানাইতে হবে যে না আমি এবার এই কাজ করছি এতগুলো গাছ লাগিয়েছি এতগুলো নতুন আপনার হচ্ছে ইয়ে করেছি আপনার এই ডিজেল জেনারেটর বাদ দিয়ে আমি এটা আপনার হচ্ছে ইয়ে করেছি গ্রিন এনার্জি ইউজ করছি পাওয়ার এনার্জি অল্টারনেটিভ এনার্জি অথবা আমি ওই যে ইয়ে করেছি সোলার প্যানেল বসিয়েছি এগুলো বসে আপনি যেমনি পজিটিভ ফিডব্যাক নেবেন আবার খারাপ কিছু ডিসক্লোজ করতে হবে গেল এবার হচ্ছে 4 পিলার এই 4 পিলার আজকে লাস্ট এটা হলে আপনি অনেকটাই জেনে গেলেন মানে কোর কনসেপ্ট জানলেন কিন্তু ডিটেইল তো অনেক ডিটেইলে জানতে হবে কোর 4 পিলারের কোনটা ফার্স্ট পিলার the general requirement standard adopts a 4 pillar core content framework which requires an entity to provide disclosure around governance strategy risk management as well as metrics and targets অর্থাৎ আপনাকে আসলে গভর্নেন্স একটা পিলার স্ট্র্যাটেজি একটা পিলার রিস্ক ম্যানেজমেন্ট একটা পিলার এবং টার্গেটস এই যে ম্যাট্রিক্স এবং টার্গেট কিভাবে হিসাবটা করবেন কিভাবে বুঝবেন যে পরিবেশের ক্ষতি করছেন কি করছেন না ঠিক আছে তাহলে প্রথম পিলারে গভর্নেন্স অলরেডি জানি আমরা কারণ হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড অলরেডি বাংলাদেশে আছে 2016 18 এবং 2020 এখন আবার নতুন করে কাজ চলতেছে তো গভর্নেন্স মানে হচ্ছে দ্য গভর্নেন্স প্রসেসেস কি করছে কন্ট্রোল এন্ড প্রসিজিয়ার গভর্নেন্স এনশিওর করতে গেলে ইন্টারনাল অডিটের হেড লাগে গভর্নেন্স এনশিওর করতে গেলেই সিএফও এবং ইন্টারনাল অডিটেড সেপারেট করতে হয় গভর্নেন্স মেনটেন করতে গেলেই কোম্পানি সেক্রেটারি লাগে গভর্নেন্স করতে গেলেই চেয়ারম্যান এন্ড এমডি পজিশন সেপারেট করতে হয় গভর্নেন্স এনশিওর করতে গেলেই হচ্ছে আপনাকে রেমুনারেশন কমিটি সেপারেট করতে হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিতে হয় বোর্ডকে অ্যাকাউন্টেবল হতে হয় মানে এমডি কে অ্যাকাউন্টেবল হতে হয় বোর্ডকে অ্যাকাউন্টেবল হতে হয় এজিএম এ এগুলোই গভর্নেন্সের বড় একটা ইস্যু দ্য গভর্নেন্স processes controls and procedures the entity user to monitor and manage sustainability related and climate related risks and opportunities এটা হচ্ছে গভর্নেন্সের পার্ট সেকেন্ড কি দেখেন সেকেন্ডটা আসবে হচ্ছে স্ট্র্যাটেজি দ্য অ্যাপ্রোচ এবার দেখেন তাহলে আপনি জানলেন কি কি আপনার গভর্নেন্স ইস্যু আছে এবার আপনি আসেন স্ট্র্যাটেজি দ্য অ্যাপ্রোচ ফর অ্যাড্রেসিং সাস্টেনেবিলিটি রিলেটেড and climate related risk and opportunity that could affect the entity's business model and strategy over the short, medium and long term অর্থাৎ তিনটা ভাগে ভাগ করতে হবে স্ট্র্যাটেজি আপনি শর্ট টার্ম মানে 6 মাসের ভিতরে কি কি পরিবেশের উপকার করবেন এবং কোন কোন ক্ষতিগুলো বন্ধ করতে পারবেন সেটা একটা লিস্ট দেন ডিসক্লোজ করেন তারপরে হচ্ছে মিডিয়াম টার্মে কি করবেন লং টার্ম 5 বছরে কি করবেন এবং আপনার টার্গেট কোথায় আপনি কি কিভাবে এখানে বেনিফিটেড হবেন আপনার এমপ্লয়িরা জানবে আপনার শেয়ার হোল্ডাররা জানবে যে আপনি পরিবেশের উপকার করার মাধ্যমে ট্যাক্স আর পেয়ে এই বেনিফিট পাচ্ছেন অথবা আপনি এই আপনার ট্যাক্স রেট কমে যাচ্ছে অথবা আপনার গ্রিন ফাইন্যান্সিং পাচ্ছেন অথবা এক্সপোর্ট বাড়তেছে তারপরে স্ট্র্যাটেজির পরে রিস্ক ম্যানেজমেন্ট দ্য প্রসেসেস দ্য এন্টিটি used to identify কি আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই অ্যাসেস এন্ড ম্যানেজ সাস্টেনেবল রিলেটেড এন্ড ক্লাইমেট রিলেটেড রিস্ক সাস্টেনেবল রিলেটেড হচ্ছে S1 আর ক্লাইমেট রিলেটেড হচ্ছে S2 এই সাস্টেনেবল রিলেটেড S1 এর রিস্ক
এবং X2 রিস্ক গুলোকে আপনি আইডেন্টিফাই করতে হবে এবং রিস্ক ম্যানেজ করতে হবে। শুধু আইডেন্টিফাই করলে হবে না, রিস্কটাকে ম্যানেজও করতে হবে। ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্টে আর একটা, আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে সেশন নিয়েছিলাম। রিস্ক ম্যানেজমেন্ট অলসো এ ভেরি ইন্টারেস্টিং কোর্স। এটা আমরা হয়তো অফার করব, আপনারা দেখেন। রিস্ক ম্যানেজমেন্টেরও একটা ভালো সুযোগ আছে সামনে। হ্যাঁ, এটা যে আইসিসি ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স বা অন্য জায়গায় রিস্ক ম্যানেজমেন্টের উপর জানতে হয়। দ্য লাস্ট ওয়ান, ম্যাট্রিক্স অ্যান্ড টার্গেট। দ্য ইনফরমেশন দ্যাট এনটিটি ইউজেস টু অ্যাসেস। এতক্ষণ আমি বললাম কি, প্রথম বললাম হচ্ছে যে আপনার ইয়েটা কি, গভর্নেন্স বলতে কি বোঝা যায়, S1 S2 কি বলতেছে, S1 স্পেশালি। তারপরে দেখলাম যে আপনার এটা কি স্ট্র্যাটেজি কি হবে, S1 এবং S2 এর জন্য কি স্ট্র্যাটেজি হবে, যে আপনি শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম এবং লং টার্ম কি স্ট্র্যাটেজি নেবেন। তারপরে বললেন যে এটাকে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, রিস্কটাকে আইডেন্টিফাই করবেন, ক্লাসিফাই করবেন এবং রিস্ককে রিলেট করবেন এবং রিস্ককে কমিউনিকেট করবেন টু দ্য স্টেক হোল্ডার্স, টু দ্য ওভারঅল স্টেক হোল্ডার। এরপরে বলতেছে না, শুধু তাই করলে হবে না, এটার ম্যাট্রিক্সটা কি হবে, মাপকাঠি কি হবে, টার্গেট কি, কিভাবে কমাবেন। দ্য ইনফরমেশন দ্যাট এনটিটি ইউজেস টু অ্যাসেস, ম্যানেজ অ্যান্ড মনিটর ইটস পারফরমেন্স ইন রিলেশন টু সাস্টেনেবল রিলেটেড অ্যান্ড ক্লাইমেট রিলেটেড রিস্ক অ্যান্ড অপরচুনিটি ওভার টাইম। এইখানে আপনি একটা ম্যাট্রিক্স করে একটা এক্সেল শিটের মাধ্যমে রিপোর্ট করবেন যে কি কি ম্যাট্রিক্স আছে এবং টার্গেট কি, কিভাবে কমাবে। সো ফার দিস ইজ দ্য আপনার আজকের, যদি বলি যে আমি আমার যে এফোর্টটা ছিল আপনার, এরপরে আজকে যেহেতু অলমোস্ট আমার ক্লাস যে টাইম নেই কাছাকাছি হয়ে গেছে, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপাতত। আর আপনারা আমাদের এই কোর্সে আর ফার্দার আমি তেমন কিছু পড়াবো না, কারণ অনেক কিছু আছে। একটা বিরাট কোর্স, 4 দিনের কোর্স। এটা আপনারা যারা বললেন যে ইন্টারেস্টেড, তারা জারিফকে আপনি আসেন, যোগাযোগ করেন। আর আমরা এখন যেটা হচ্ছে যে এই রিলেটেড যদি কোশ্চেন আপাতত থাকে, অথবা আমাদের কোর্স রিলেটেড আর কোনো কোর্স থাকে। জি, বলেন বলেন প্লিজ, বলবেন প্লিজ, বলেন। আচ্ছা, বলবেন না কিছু, না বললে আজকে শেষ করি। স্যার স্যার আমি একটা জিনিস বলতাম স্যার। জি বলেন প্লিজ। সেটা হচ্ছে স্যার, ওই যে আমাদের যে আইফারএস এর ডিপ্লোমা কোর্সটা স্যার, আমাদের জন্য কোনো অ্যাডভান্স সুবিধা আছে স্যার? আপনারা তো এখানে আছেন অলরেডি, ওই যে বললাম যে অলরেডি তো ওই কোর্সের আপনার একইভাবে অ্যাপ্লিকেবল হবে আজকে যারা আছেন। ঠিক আছে। আর আমি হ্যাঁ। ওইটার ক্ষেত্রে আমি বলবো কি করা যায়, আমি দেখি তাহলে ওই ডিপ্লোমা কোর্সের ব্যাপারে আমি বলছি। আর জি স্যার, জি স্যার, এটা হলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমি এটাও বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা তাহলে আইএফআরএস এর ডিপ্লোমা এবং দুইটা গ্রুপকে এই বেনিফিটটা দিলাম, কারণ রিলেটেড তাদের সাথে। একটা হচ্ছে যে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্লাস হচ্ছে যারা ডিপ্লোমা ইন আইএফআরএস আছে। ওকে, তো এই দুই গ্রুপকে জারিফ নোট রাখেন, আর কাউকে কিন্তু এটা বলা যাবে না, কারণ এটা বললে অন্যরা এটা নিতে চাবে। কারণ কোশ্চেন হচ্ছে যে আমরা ওইটা করতে চাচ্ছি কেন, একটা কন্টেম্পোরারি নলেজের জন্য যে টিচারকে দিব অন্যদের থেকে ফি, কিন্তু আমরা চাচ্ছি যে এইটার মাধ্যমে যেন করে সবচেয়ে পাইনিয়ার হইতে পারি নলেজে, আমরা যেন একটা উইজডম লেভেলের নলেজ নিতে পারি অ্যাবাউট ইয়ে। ঠিক আছে। ওকে, তাহলে আপনি জারিফ, আমি শেষ করতেছি। আপনি যদি কে কে ইন্টারেস্টেড নোট নিতে পারেন। এই দুইটা গ্রুপ শুধু এই অফারটা থাকবে ভ্যালিড, যে অফার থাকবে সোফার আমি জানি 3,000 টাকা অফার, তার 50% হওয়ার কথা, মানে 1,500 টাকা। আর যদি মানে মোটামুটি 50% পাবে, এটা হচ্ছে কোশ্চেন। তো সেটা আপনি রাখেন এই দুই গ্রুপের জন্য। আপনি হচ্ছে যে আলাদাভাবে এইটাকে হচ্ছে ইয়ে করেন, ওই নোট রাখেন, এবং দুই গ্রুপের কারা কারা ইন্টারেস্টেড নোট করে কালকের ভিতরেই, কালকের পরে আর সুযোগ থাকবে না, কারণ এই অফার চলে গেলে তখন 3,000 টাকা ফি চলে যাবে। সো আপনারা এটা মাথায় রাখেন। জারিফ, শোনা গেছে আমার কথা হবে? জি, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনি একটু ওপেন করে দিতে পারেন এই গ্রুপ দুইটা, ডিপ্লোমা গ্রুপ এবং হচ্ছে ওই গ্রুপ যে আমি ইন্টারেস্টেড তারা বললো, গ্রুপে আপাতত ওপেন করে দিতে পারেন তাদের জন্য। না হ্যাঁ, স্যার, মানে আমি বলতেছিলাম যে ডিপ্লোমা কোর্সের ফিটা ওটা কি কমানো যায় স্যার? ওটা একটু ছাড় করা যায় কিনা? ডিপ্লোমারটা আসলে আমি একটু দেখতে হবে, কারণ ওখানে হয়েছে কি, আমি বলি, কিছু মনে করেন না, অন্যভাবে নিয়েন না। যেসব চার্টার অ্যাকাউন্টেন্টরা পড়ায়, আমি তো আমার ইনস্টিটিউটে পড়াই দেখে আমি এটা চিন্তা করি না। আমি আইসিএমএ তে ইভেন দেখেন, আমি এটা সিম্পল বলি, এই যে 21-22 তারিখে বাংলাদেশ ব্যাংকের, 21 এবং 23 তারিখে একটু জাস্ট বলি, 21 এবং 23 তারিখে বাংলাদেশ ব্যাংকের হাই অফিসিয়ালদের দুইটা সেশন আছে, এরপর আইএফআরএস আছে, S1 S2 আছে। এগুলোর ফিজ হচ্ছে একদিনের, আপনি চিন্তা করেন আমি 60-70 হাজার টাকা ফিস চার্জ করি। সিঙ্গারে আছে ইন্টারনাল অডিট টিমকে আগামী 24 তারিখ ট্রেনিং নিব, হাফ ডে 50,000 টাকা। কিন্তু আমি এখানে নেই, কিন্তু খুবই কম। এবং কিন্তু আমাদের যে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা নেয় অন্যরা,
তাদের রেট ইজ টু হাই, মানে মানে বেশ হাই। জানি স্যার, এটা চলুন দেখা যাক। আপনার জি, জি। তারা এটাও বাংলাদেশ, আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে জি জি ধরি স্যার। একদম। এবং তারা কিন্তু বেস্ট ইন বাংলাদেশ যারাই করতেছে, আপনি ধরেন তারেক কামাল অথবা এসকে তারিকুল ইসলাম অথবা যারাই নেয় এখানে, তারা কিন্তু বেস্ট। হ্যাঁ, তো আমি ধরেন অ্যাভারেজ মানুষ, এটা ভিন্ন কথা, কিন্তু তারা কিন্তু খুব কস্টলি পিপল। আমি ধরেন অ্যাক্সেসেবল, আমার ইউটিউব চ্যানেল অনেক ফ্রি কন্টেন্ট পান, সো আমারটা একটু ভিন্নভাবে দেখবেন। কিন্তু তাদেরটা কিন্তু খুব কস্টলি, কারণ তারা কিন্তু আমাদের হাইলি মানে রিগার্ডেড এবং রেসপেক্টেড, এবং তাদেরকে অনেক ম্যানেজ করে আনতে হয়, তারা এত অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, আমি একটু আজকের মতো শেষ করি ভাই, আমরা এটা দেখি ইনশাল্লাহ। আমি খুবই ভালো লাগছে আপনার আগ্রহ নিয়ে ক্লাসটা দেখেছেন। আমার রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা একবার হইলেও রিপিট করবেন, এবং এটা ছোট্ট পিপিটি দিয়ে দিচ্ছি, মুখস্থ করে ফেলবেন। ভেরি ইজি, এটা যদি না পারেন ভাই খুব কষ্ট লাগবে, নেক্সট ক্লাস জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ স্যার, চেষ্টা ইনশাল্লাহ। ইনশাল্লাহ করব। স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। তোমার শেষ